হিয়া শ্রাবণদের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। মাহিমা বেগম রুমে চলে যান আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবী তাকে ডেয়ারটা দিয়েছিল, এখন সব দোষ এই নেহার। নেহা এমন ডেয়ার না দিলে হিয়া কখনোই শ্রাবণের ফোনে মেসেজ দিত না, আর শ্রাবণও এখানে আসতো না। আর লোকটাও খুব আজব। মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবার কি দরকার? আর অসভ্য, চেনে না জানে না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে নেহার কল রিসিভ করে ফেলে। কিরে হিয়া, ভালো আছিস? এমন ভালো আছি যে ভালোতে নাচানাচি করতে মন চাচ্ছে। কি বলছিস? আমার মাথা। কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। আর কি হবে? কালকে যাকে জামাইজান বলে মেসেজ দিলাম তোদের সামনে, ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাসায় ভাড়া থাকতে এসেছে। নেহা অবাক হয়ে বলে উঠল, কি বলছিস? মজা করছিস নাকি? এই, তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেট যাওয়ার সময় বাসায় আসিস, দেখাবো নে। এই ভাই, আসলে সিরিয়াস? আর এই সব তোর জন্য হয়েছে। তুই যদি ওইরকম ডেয়ার না দিতি তাহলে ওরকম কিচ্ছু হতো না। হিয়া এখন নেহাকে দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথায় কিচ্ছু কাজ করছে না। এমন যে হবে তা তার কল্পনাতেই ছিল না। এখন যে করেই হোক এই ছেলে দুটোকে বের করতে হবে এখান থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো ও নিজেই দিয়েছে, বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝেই ফোনটা টুং করে বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। হিয়া বিরক্তি প্রকাশ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো বোজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো? আমার এসব পছন্দ নয়। পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে। ফোন রাখুন বলছি। রাখবো না। এখন রাখবো না বললে তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি। এখন এই কথা আমি মানবো না। না মানলে আমার কি? আর নাম্বার কই পেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, বউয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল, রাখলাম। হিয়া কল কেটে দিতেই শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না, ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে। এরপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসেই একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে। ওদিকে কাব্যকে সাবিয়া চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন, কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করলো। হ্যালো আম্মু, বলো কি করছো? আম্মু, রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো। আমরা ভালোই আছি এখানে। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। আর ভাই তো সাথেই আছে। তোমার ভাই সাথে আছে বলে তো চিন্তা। তো তোমার ভাই কি করছে? ফোন কেন ধরছে না? ভাইয়া তো অফিসের মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ার কাজ শেষ হলে আমি বলে দেব তুমি কল দিয়েছিলে। ঠিক আছে। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা, ভালো থেকো। হিয়ার কথা অনুযায়ী নেহা ওদের বাড়িতে আসে। এর কারণ বলতে ওই ছেলেকে দেখতেই এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়ে চলেছে, কিন্তু তার ফোন তো সে বন্ধ করে রেখেছে। নেহা শেষমেশ উপরে উঠে এলো। মাহিমা বেগমকে হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়া রুমেই আছে, আর হিয়ার রুমে যেতে বললেন। নেহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠলো, এই, তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলি না কেন? হিয়া পেছনে ফিরে বলল, আরে তুই এসেছিস আর ফোনটা বন্ধ করে রেখেছি রে। কেন? আর ওই লোকটা বারবার কল দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নেহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে কেন? এর আগে বল ছেলেটা দেখতে কেমন রে, ওপরে গিয়ে দেখে আয়। তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, এই তুই যাবি? তুই সাথে চল না। আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে। আমি যেতে পারবো না, আর আমার হয়ে গেছে, চল, না হলে প্রাইভেটে দেরি হবে। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে। আজ ছেলেটাকে দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই নেহাকে বলল, কি রে, আয় না। আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলল, চল না একটু দেখে আসি গিয়ে ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি, যা। নেহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং অ্যাটেন্ড করছে। কাব্য ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহা তিনতলায় এসে দাঁড়িয়ে আছে। মেইন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখবে কি করে? নেহা মিনিট দুই ভাবাভাবির পরে আল্লাহ আল্লাহ করে দরজায় নক করে। কাব্য বিরক্তি প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহাকে দেখে বলে ওঠে, কি চাই? নেহা কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে ওই ছেলে শ্রাবণ? নেহা আমতামতা করে বলল, আপনারা শুনলাম নতুন এসেছেন। এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নেহা ঘাবড়ে যায়। মনে মনে বলে ওঠে, এত প্রশ্ন করতে হবে কেন? মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই, আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নেহা বলেই উঠল, আপনি এমন ঝোঁকঝুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই, আপনার সমস্যা কি বলুন তো? ফাইজলামি করেন?
ভেতরের রুম থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য, যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহার দিকে তাকিয়ে বলে উঠল, এই জানতো। নেহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ। আবার এর মাঝে একা একটা মেয়ে এসেছে পরিচিত হতে। ওরা দুজনই ছেলে। ওদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয়, তখন এর থেকে ওইসব মেয়ে থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে রুমের দরজা লক করে আবারও বিছানায় বসলো। নেহা হতভম্ব হয়ে নিচে নামলো। হিয়া দাঁড়িয়ে ছিল নিচেই। নেহার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কিরে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নেহা হিয়ার হাত ধরে রাস্তায় বেরিয়ে বলল, ভাইরে কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই?